আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেনিয়া বাংলা। ম্যাথমেনিয়া বাংলার গত পর্বের টপিক ছিল ভগ্নাংশ পার্ট 1, যেখানে আমরা শিখেছিলাম ভগ্নাংশের বিভিন্ন ধরন, হরলব কি, কিভাবে কাজ করে, ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো দ্বারা কি বোঝায়, পরে কে হর হতে পারে না, কে লব হতে পারে না। ভগ্নাংশ পার্ট 2তে আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি, কেন এবং এটা কিভাবে কাজ করে। সো চলুন শুরু করা যাক। ধরুন আপনার কেক দরকার অর্ধেক, আপনি কেকের দোকানে গেলেন অর্ধেক কেক কেনার জন্য। সো ওই অর্ধেক কেকের ফ্র্যাকশনাল এক্সপ্রেশন বা ভগ্নাংশের রূপ হচ্ছে 1/2, মানে হচ্ছে 1/2, 2/1 অর্থাৎ একটা কেককে 2 ভাগ করে আপনি 1 ভাগ নেবেন। কিন্তু আপনি যেই দোকানে গেলেন কেক কিনতে, ওই দোকানের বৈশিষ্ট্য হচ্ছে ওই দোকানে র্যান্ডমলি কেক ভাগ করা যায় না, ওই দোকানে কেক আগে থেকেই 10 ভাগ করে রাখা। সেক্ষেত্রে তো আপনি ওই দোকান থেকে যে অর্ধেক কেক নিয়ে আসতে পারবেন না 2 ভাগ করে কেটে। তখন আপনি কয় ভাগ আনবেন বলুন তো? এক্স্যাক্টলি, আপনি তখন যেহেতু ওইখানে কেক আগে থেকেই 10 ভাগ করা, আপনি সেখান থেকে 5 ভাগ নিয়ে আসবেন। মানে অর্ধেক যেই কথা, 10 ভাগের 5 অংশ একই কথা। আর এই যে এই বেকারিটার যে নিয়ম, যেই সিস্টেমে তারা 10 ভাগ করে হিসেব করে, 10 ভাগ বিক্রি করে, 10 ভাগের কম বেশি তারা ভাগ করে না, এই সিস্টেমটাই হচ্ছে ভগ্নাংশের দশমিক পদ্ধতি। আচ্ছা, তো এই ভগ্নাংশ যেটা আমরা দেখছি এখন স্ক্রিনে, 5/10 বা 10/5 অংশ, এইটা তো সাধারণ ভগ্নাংশের রূপ। এইটাকে যখন আমরা দশমিক রূপে লিখি, তখন আমরা যেহেতু 10 ভাগ করে 5 ভাগ নিয়েছি, এটাকে আমরা বলি হচ্ছে 0.5 বা 0.5। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু 10 ভাগ করা হয়েছে তাই দশমিকের পরে, সংখ্যাটা এসেছে। যেহেতু 5 ভাগ নিয়েছি তাই 5 এসেছে। যদি আমি 5 এর জায়গায় 7 নিতাম, তাহলে এখানে হয়তোবা আমি 0.7 লিখতাম। ওকে, এখন ধরুন সিচুয়েশনটা আরেকটু ক্রিটিক্যাল। আমি চাচ্ছি পুরো কেকটার 4/1 নিয়ে আসতে। এবার আর অর্ধেক না, বরং আমি 4/1 নিয়ে আসবো। এখন যদি আপনার দরকার লাগে 4/1, সেক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু পুরো কেকটা আগে থেকে 10 ভাগ করা, আপনি কিন্তু চাইলে সেখান থেকে 4/1 আনতে পারবেন না, কেননা পুরো কেক 10 ভাগ করা। আপনি যদি 4 ভাগ আনতে যান, তাহলে একটু খেয়াল করুন, এই কেক করা হলো অর্ধেক, আর এই অংশটুকু হচ্ছে অর্ধেকের অর্ধেক, তাই না? তো এই অর্ধেকের অর্ধেক আনতে গেলে আপনার 1 টুকরা, 2 টুকরা নেয়ার পরে আরো যে 3 নাম্বার টুকরা আছে, সেই 3 নাম্বার টুকরা থেকে অর্ধেক আনতে হবে। তো আপনি বলবেন যে ভাই আপনি প্রথম পিস আর দ্বিতীয় পিস দেন, 3 নাম্বার পিস থেকে আপনি অর্ধেক আমাকে দিবেন। কিন্তু বিষয় হচ্ছে, ওই দোকানের যে নিয়ম, ওই বেকারির যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তারা তো আসলে অর্ধেক করে সেল করে না, তারা সেল করে 10 ভাগ করে। তাহলে তারা কি করবে? এই যে 3 নাম্বার পিস, এই 3 নাম্বার পিসকে তারা অর্ধেক করবে না, বরং এটাকেও তারা 10 ভাগ করবে। তাহলে আমরা 10 ভাগ করার চেষ্টা করি এটাকেও। ওকে, 10 ভাগ করা হলো। তো আপনি কয় ভাগ নেবেন? আপনি যেহেতু অর্ধেক চাচ্ছেন, তাহলে আপনি নেবেন 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এই 5 ভাগ। তাহলে এক্ষেত্রে যখন আপনি চাচ্ছেন 4/1 নিতে, তখন আপনি প্রথমে দশমিক ভগ্নাংশের হিসেবে প্রথমে নিলেন 2 ভাগ, তারপর 3 নাম্বার ভাগকে আবার 10 ভাগ করে সেখান থেকে 5 ভাগ নিলেন। আচ্ছা, এটার ডেসিমাল ফ্র্যাকশনের এক্সপ্রেশন হচ্ছে 0.25। আর যদি এইটা আপনি সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ সম্পর্কেও জানতে চান, সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে একটু খেয়াল করুন। আমার এই যে প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ, এই ভাগগুলো ছিল পুরো কেকের 10/1 প্রত্যেকটা ভাগ ছিল। কিন্তু এই যে ছোট ভাগটা, এই ছোট ভাগটা কিন্তু 10/1 আবার 10 ভাগ করা হয়েছিল। 10/1 প্রথমে ছিল এটা, এটাকে আবার 3 নাম্বার টুকরোর ক্ষেত্রে আবার সেটাকে 10 ভাগ করা হয়েছিল, তার থেকে 1 ভাগ নেওয়া হয়েছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই যে ছোট একটা ভাগ, এই ছোট একটা ভাগ হচ্ছে আলটিমেটলি পুরো কেকের 100/1 কিন্তু। কারণ এটা হচ্ছে 10 ভাগ, এটা হচ্ছে তার আবার 10 ভাগ। তাহলে 10 গুণন 10 নিচে 100/1। এখন তাহলে পুরোটা যদি আমি চিন্তা করি, তাহলে আমি মোট কেকটাকে ভাগ করেছি কয়টা? 100টা। এবং নিয়েছি প্রথমে এই 1 ভাগ নিয়েছি, মানে এটাকে যদি 10 ভাগ করা হতো, এটা হচ্ছে পুরোপুরি 10, এটা হচ্ছে 20,
আর এটা হচ্ছে 1 2 3 4 5 25, তাহলে 25 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ যেই কথা, 100 ভাগের 25 ভাগ একই কথা। ওকে, তাহলে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে দিকে, সেটা হচ্ছে যখন আমরা দশমিক ভগ্নাংশ লিখছি তখন তো আপনারা অলরেডি এটা বুঝতেই পেরেছেন যে দশমিক ভগ্নাংশে সবসময় হর হিসেবে বা ভাজক হিসেবে 10 ব্যবহার করা হয় বা 10 এর গুণিতককে ব্যবহার করা হয়, হয় 10, নয় 100, নয় 1000। আচ্ছা, এখন দেখুন এই যে দশমিক এক্সপ্রেশন যেটা আমরা দেখলাম, এইখানে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এই 2 এর স্থানীয় মান কিন্তু 10 ভাগের 1 ভাগ, মানে দশমাংশ। আর এই যে 5, এই 5 কিন্তু আসলে 100 ভাগের 1 ভাগের স্থানীয় মান, মানে হচ্ছে শতাংশ। তার মানে দাঁড়াচ্ছে একটা দশমিক ভগ্নাংশে, দশমিক সংখ্যা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যখন কোনো একটা দশমিক ভগ্নাংশ লিখি, যে কোনো দশমিক ভগ্নাংশ আমি লিখি 1 2 দশমিক 2 1 3 বা 3 1 2 দশমিক 2 1 3 লিখি, এখানে দেখুন এই যে দশমিক, এই দশমিকের বায়ে প্রথম যেটা সেটা হচ্ছে একক ঘর, এরপর হচ্ছে এককের 10 গুণ মানে দশক ঘর, এরপর হচ্ছে দশকের 10 গুণ মানে হচ্ছে এককের শতগুণ শতক ঘর, এরপর হাজার অযুত ইত্যাদি এভাবে চলমান থাকে, তা আমরা অলরেডি জানি। আর দশমিকের পরে বা দশমিকের ডান দিকের চেঞ্জেস গুলো যেভাবে হয় সেই দিকে যদি আমরা ফোকাস করি, দশমিকের পরে প্রথম যেই সংখ্যাটা আসে সেটা হচ্ছে মূল সংখ্যার দশমাংশ, মানে হচ্ছে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে বোঝানোর চেষ্টা করি তাহলে এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এরপর যেটা সেটা হচ্ছে শতাংশ, মানে হচ্ছে শত ভাগের 1 ভাগ। এরপর হচ্ছে সহস্রাংশ, মানে হচ্ছে হাজার ভাগের 1 ভাগ, হাজার ভাগের 1 ভাগ। এটা হচ্ছে হাজার ভাগের 1 ভাগ, এই হচ্ছে হাজার, হাজার ভাগের 1 ভাগ। তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে দশমিকের বায়ে একক, দশক, শতক এটা গুণ আকারে বাড়তে থাকে, আর দশমিকের ডানে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, অযুতাংশ, লক্ষাংশ এভাবে 10 ভাগ 10 ভাগ আকারে কমতে থাকে। আচ্ছা, এখন খেয়াল করুন যে কোনো সংখ্যাতে আমরা যেমন চিন্তা করি যে কোনো একটা সংখ্যার নিচে হর হিসেবে 1 থাকে, একই রকম ভাবে আমরা দশমিকের হিসেবে বলতে পারি যে কোনো সংখ্যার ডানে একটা দশমিক মনে মনে থাকে। যদি দশমিকের পরে কোনো ভাঙা অংশ বা ভগ্নাংশ অবস্থান করে সেক্ষেত্রে সেটা আমরা লিখি বা লিখে প্রকাশ করি। আর যদি দশমিকের পরে কোনো ভগ্নাংশ বা ভাঙা অংশ না থাকে তখন আমার সেটা প্রকাশের দরকার যেহেতু পড়ে না, তখন আমরা ভগ্নাংশের এই দশমিকটাও দিই না, শুধুমাত্র প্লেন 5 6 7 8 ইত্যাদি লিখি বা লিখে ব্যবহার করার চেষ্টা করি। ওকে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটা বিষয়ে খেয়াল করব, সেটা হচ্ছে দশমিক সংখ্যার পঠন পদ্ধতি। দশমিক সংখ্যার পঠন পদ্ধতি একটু যদি আমরা খেয়াল করি, এই একটা ভগ্নাংশ লিখি আমরা 1 2 দশমিক, এই যে এটা লিখলাম, দেখুন এখানে আপনি এইভাবে যদি পড়েন, প্রথমে দশমিকের আগের 2 অঙ্ক নিয়ে একটি সংখ্যা 12, দশমিকের পরের আরেকটা 2 অঙ্ক নিয়ে আরেকটা সংখ্যা 25, তাহলে আমরা এটাকে পড়তে পারি 12.25। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে 12.25 আমরা আমাদের বুঝের বা বোঝানোর সুবিধার্থে এটাকে আমরা 0.25 বলি, তাহলে হয়তোবা আপাতত আমাদের বুঝতে সুবিধা হবে। 0.25 যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি তাহলে কি হবে, যেহেতু 25 এবং 2 ঘর পর্যন্ত গিয়েছে একক দশক, তার মানে হচ্ছে ওই পুরনো হিসেব অনুযায়ী পুরোটাকে 10 ভাগ করা হলো, সেখান থেকে 1 ভাগ 2 ভাগ নেওয়া হলো এবং শেষেরটাকে 5 ভাগ করে আবার আরো 5 ভাগ করে সেখান থেকে আমরা 5 ভাগ নিলাম, মানে 100 ভাগের 25 ভাগ নিলাম। ওকে, ফেয়ার এনাফ। আমি যদি এখন আরেকটা ভগ্নাংশের কথা চিন্তা করি, দশমিক ভগ্নাংশ, সেটা হচ্ছে 0. ধরুন এই ভগ্নাংশটার কথা খেয়াল করি, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখুন খেয়াল করুন, যেহেতু এটা শুধুমাত্র দশমিক ঘর পর্যন্ত, দশমিকের দশমাংশ পর্যন্ত গিয়েছে, তাহলে আমরা কি বলবো, এখানে আমরা কয়টা ঘর নিয়েছি, প্রথমে 10 ভাগ করেছি, সেখান থেকে আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর পর্যন্ত নিয়েছি। তাহলে যখন আমার প্রথম ভগ্নাংশটা নিয়ে কথা বলছি তখন আমরা নিয়েছিলাম এই এতটুক, আর যখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের কথা বলছি তখন আমরা নিচ্ছি
এই এতখানি। তাহলে কে বড় খেয়াল করুন, আমরা কিন্তু বুঝতেই পারছি শূন্য মানে প্রথম ভগ্নাংশ যেটা, এইটার তুলনায় দ্বিতীয় ভগ্নাংশটা বেশি বড়। মানে আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে 0.25 আর 0.8 এর মধ্যে 0.8 বড়। এখন আমি যদি এই ভগ্নাংশটাকে আমি যদি 0.25 এটাকে 0.25 বলি, 25 কিন্তু আসলে 8 এর চাইতে বড়। কিন্তু আমরা কিছুক্ষণ আগে এক্সপ্রেশনে দেখলাম, আমরা যখন ডায়াগ্রামটা আঁকলাম, ডায়াগ্রামে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে আসলে আমি দেখছি যে 0.8 এই ভগ্নাংশ চাইতে বেশি বড়, তাই না? তাহলে আমি যদি এটাকে 25 বলি তাহলে এইটা একটা এরর ক্রিয়েট করে, বড় একটা ঝামেলার সৃষ্টি করে। এবং আরেকটা বিষয় যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, দেখুন আমরা যখন 25 লিখি, এটা মানে 2, সরি এটা মানে 5, মানে 5ই একক স্থানে যে আছে সে 5ই বোঝায়, কিন্তু দশক স্থানে যে আছে সে কিন্তু আসলে 2 বোঝায় না, সে আসলে তার স্থান দ্বিতীয় ঘরে হওয়ার কারণে সে কিন্তু তার স্থানীয় মানের হিসেব অনুযায়ী সে কিন্তু 20 বোঝায়। এই 20 আর 5 মিলে 25 হয়, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই তাই। তো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, মিলে 25। কিন্তু যদি আমরা দশমিক হিসেবে যাই সেক্ষেত্রে 0.25, এক্ষেত্রে দেখুন এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5। এই যে এই দুইটা মিলে কিন্তু এর অবস্থান কিন্তু একক না এবং এর অবস্থান কিন্তু দশক না, বরঞ্চ এর অবস্থান হচ্ছে দশমাংশ আর এর অবস্থান শতাংশ। তাহলে যেহেতু এর অবস্থান দশমাংশ, আমি তো একে 20 ধরতে পারি না, একে তো 20 ধরা যায় না। আমরা দশমিকের পরের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সেগুলো দিয়ে সংখ্যা গঠন করব না, বরঞ্চ সেগুলো আমরা অঙ্ক আকারেই পড়ব। যেমন আমরা বলবো 12.213, এটাকে কখনোই 213 পড়বো না, বরঞ্চ পড়বো হচ্ছে 213। আর উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম এই 12.213 এটার তুলনায় 12.8 বেশি বড়। কেননা এইটা হচ্ছে প্রথমে 2 ভাগ নেওয়া হয়েছে, 3 নাম্বার ভাগকে আবার 10 টুকরা করে সেখান থেকে 1 ভাগ নেওয়া হয়েছে, এবং ওই যে 1 ভাগ নেওয়ার পর আবার যে ছোট একটা অংশ ছিল সেটাকে আবার 10 ভাগ করে সেখান থেকে 3 ভাগ নেওয়া হয়েছে। তাহলে এইটা দ্বারাই হচ্ছে 10 ভাগের 2 ভাগ, এটা দ্বারাই হচ্ছে 100 ভাগের 1 ভাগ, এটা দ্বারাই হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। আর এটা কি মনে করো, এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে 10 ভাগের 8 ভাগ। তাহলে 10 ভাগের 2 ভাগ এর সাথে আমি 100 ভাগের 1 ভাগ এর সাথে আমি 1000 ভাগের 3 ভাগ নিলে যতখানি হয়, 10 ভাগের 8 ভাগ কিন্তু সেই তুলনায় অনেক অনেক বড়। এই জন্য এই দুইটার মধ্যে শেষের ভগ্নাংশটা বেশি বড়। আর এই জন্য ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা করতে দেখি সেটা হচ্ছে, যখন এই ধরনের ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করা হয় তখন যোগ বিয়োগের সুবিধার্থে ভগ্নাংশে দশমিকের পরে যেই সংখ্যা, যে অঙ্কটা লেখা থাকে তার সবার ডানে যখন অঙ্কগুলো শেষ হওয়ার পরে সেখানে আরো এক্সট্রা শূন্য ইচ্ছে মতো অ্যাড করা হয় বা অ্যাড করা যায়, এতে তাদের মানের এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হয় না। Why? Let's discuss on this specific topic. যখন আমি বলি 12.213, 10 ভাগের 2 ভাগ নেওয়া হয়, তারপর 100 ভাগের 1 ভাগ, তারপর 1000 ভাগের 3 ভাগ, আর এখানে যখন 800 নেওয়া হলো এর মানে হচ্ছে 10 ভাগের 8 ভাগ নেওয়া হলো, তারপর 100 ভাগের কোনো ভাগ নেওয়া হয়নি, এরপর 1000 ভাগেরও কোনো ভাগ নেওয়া হয়নি। অর্থাৎ এক্সপ্রেশনের জায়গাতেও কিন্তু যদি আমি দশমিকের পরে শেষ সংখ্যা উল্লেখ করার পরে তারপর আরো শূন্য অ্যাড করি তাতে বিশেষ কোনো সমস্যা হয় না। কিন্তু আমি যদি দশমিকের পরে সংখ্যার আগে শূন্য অ্যাড করি সেক্ষেত্রে কি বোঝায়? সেক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা বোঝায় না। উদাহরণস্বরূপ সেম জিনিসটা যদি লেখার চেষ্টা করি, কিন্তু আমি এখানে 8 শূন্যর জায়গায় 08 লিখি, সেক্ষেত্রে কি দাঁড়ায়? যখন আমি 8 শূন্য লিখেছিলাম তখন বোঝাচ্ছিল যে প্রথমে 12টা নেওয়া হলো, তারপর 13 নাম্বার কোনো একটা জিনিস নিয়ে সেটাকে 10 ভাগ করে তার থেকে 8 ভাগ নেওয়া হয়েছে, আর এরপর আর কোনো ভাগ নেওয়া হয়নি, ওগুলো টাচ করা হয়নি, ধরা হয়নি। কিন্তু যখন আমি পরের ভগ্নাংশের দিকে তাকাচ্ছি, প্রথমে 12টা নেওয়া হলো, এরপর যেহেতু প্রথম দশমাংশে শূন্য তার মানে 10 ভাগ করে 1 ভাগ নেওয়া হয়নি, বরঞ্চ এটার শতাংশে যেহেতু 8 দেয়া আছে তার মানে এটাকে 100 ভাগ করে 8 ভাগ নেওয়া হয়েছিল। এর মানে হচ্ছে 10 ভাগের 8 ভাগ নিয়ে তারপর আর কিছু নেওয়া হয়নি, আর এর মানে দাঁড়ায় 100 ভাগের 8 ভাগ নিয়ে তারপর আর কিছু নেওয়া হয়নি, সেক্ষেত্রে অবশ্যই এটা বড়। দ্যাট মিনস আমাদের সাধারণ সংখ্যার হিসেবটা যেভাবে হয়, যে যখন একক স্থানীয় অঙ্ক 5 আর এখানে একক স্থানীয়
অঙ্ক 4, তখন আমি বলবো 5 বড়। কিন্তু যখন কোনো একটা সংখ্যার একটা দশক স্থানীয় অঙ্ক এসে যায়, তখন একক স্থানীয় অঙ্ক যাই হোক না কেন, দশম স্থানীয় অঙ্ক আছে মানে দশম স্থানীয় অঙ্কওয়ালা যেই সংখ্যা সেই সংখ্যাটা বড়। এবার একক স্থানীয় অঙ্ক হোক, যে একলা, যে শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করে, সে হোক না নয়। সিমিলারলি আমরা যদি দশমিক সংখ্যা ব্যবস্থার দিকে খেয়াল করি, দশমিক ভগ্নাংশের দিকে খেয়াল করি, সেক্ষেত্রে আমরা কাছাকাছি একটা এক্সপ্রেশন দেখব। 5.120.5.9 একই ধরনের ঘটনা দেখব, তবে একটু উল্টোভাবে। উল্টোভাবে কিরকম? যখন আমি দেখব যে 5-এর পরে, দশমিকের পরে 1 আছে, আর অন্য একটা ভগ্নাংশে দশমিকের পরে প্রথম অঙ্কই হচ্ছে 9, তখন আমি বলবো যে এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ নিয়ে তারপর আরো কিছু অ্যাড করা হয়েছে, আর এখানে 10 ভাগের 9 ভাগে নিয়ে নেওয়া হয়েছে। তখন আমি বড় বলবো 5.9 কে। এই জন্য 0.5 is greater than 0.25 or 0.35 অথবা 0.45। কিন্তু যখন এটা 0.55 হবে, এটা কিন্তু আবার 0.5 থেকে বড় হয়ে যাবে। কেননা এখানে শূন্যটা নেওয়ার পরে, মানে একটাও না নেওয়ার পরে, একটাকে 10 ভাগ করে তার 5 ভাগ নেওয়া হয়েছে, আর এখানে একটাকে 10 ভাগ করে তার 5 ভাগ নেওয়ার পরে 6 নাম্বার ভাগকে আবার 10 ভাগ করে সেখান থেকে 5 ভাগ নেওয়া হয়েছে। তো আশা করি পুরো বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তবে এরপরেও আরেকটা প্রশ্ন থাকে যে why 10 আমরা ডেনোমিনেটর হিসেবে সবসময় কেন দশমিক ভগ্নাংশে, ডেসিমাল ফ্র্যাকশনে ডেনোমিনেটর হিসেবে সবসময় কেন 10 রাখি, বা সবসময় হর কেন 10 হয়? দেখুন, আমাদের যে সংখ্যা ব্যবস্থা, যে সংখ্যা ব্যবস্থায় আমরা গণনা করি, ওই সংখ্যা ব্যবস্থাকে বলা হয় দশমিক সংখ্যা ব্যবস্থা। দশমিক সংখ্যা ব্যবস্থা মানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় 10 10 করে পরিবর্তন হয়। আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণ দিলাম, আমাদের একক দশকের ক্ষেত্রে যদি আমরা মুভ করি, একক থেকে শুরু করে আমরা যদি কোটির দিকে বা আরো বড় সংখ্যার দিকে যাই, তাহলে প্রত্যেক ঘরের জন্য 10 10 করে পরিবর্তন হয়, 10 গুণ 10 গুণ করে বাড়তে থাকে। এবং দশমিক সংখ্যা ব্যবস্থা আমরা দেখলাম একইভাবে, যদি আপনি দশমিকের ডানে যেতে থাকবেন, তাহলে দেখবেন আপনি প্রত্যেক ঘরের জন্য 10 ভাগ 10 ভাগ করে কমতে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, দশমিক ভগ্নাংশ কিন্তু আসলে ভগ্নাংশের একটা রূপ, যেটা মূলদ সংখ্যার একটা রূপ, যেটা বাস্তব সংখ্যার একটা রূপ। আর এই দশমিক ভগ্নাংশের মধ্যে দুই ধরনের দশমিক ভগ্নাংশ আমরা চিনি, অসীম আর সসীম। অসীম ভগ্নাংশ আবার দুই ধরনের, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আর যেসব ভগ্নাংশগুলোকে আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলি, সেগুলো সব আবার মূলদ সংখ্যা নয়, বরঞ্চ অমূলদ সংখ্যার মধ্যে পড়ে। আর অমূলদ সংখ্যার সংজ্ঞায় বলা ছিল যে যেসব সংখ্যাকে, যেসব দশমিক, অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি না, সেগুলাকে আমরা অমূলদ সংখ্যা বলি। তার মানে দশমিক সংখ্যাকে আমরা চাইলেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এইটা নিয়ে ছোট্ট করে একটু কিছু জিনিস আমরা শেখার, বোঝার বা প্র্যাকটিস করার চেষ্টা করি। প্রথমে যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। 1/2 এটাকে আমরা দশমিক ভগ্নাংশে দেখলাম 10 ভাগ করে 5 নেওয়া হয়েছে। এটা তো আমরা ডায়াগ্রাম এর মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। ডায়াগ্রাম ছাড়া এটা কিভাবে করতে পারি? খেয়াল করুন, যখন আমি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাচ্ছি কোনো একটা ভগ্নাংশকে, সেক্ষেত্রে কিন্তু শর্ত যেটা জুড়ে দেওয়া, হর সবসময় 10 থাকবে বা 10 এর গুণিতক থাকবে। আচ্ছা, এখন এই যে ভগ্নাংশটা আমরা দেখছি, এই ভগ্নাংশের হর আমি দেখছি 2। এই 2 কে 10 বানানো যায় কিনা? হ্যাঁ, 2 কে তো বানানো যায় অবশ্যই। কিভাবে বানানো যায়? 2 কে 10 বানানো যায় 5 দিয়ে গুণ করে।
আর ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা অলরেডি জানি। তো আমরা কি করব, উপরে এবং নিচে 5 দিয়ে গুণ করে দিব। 5 দিয়ে গুণ করে দিলে কি হচ্ছে, আমি পাচ্ছি 10-এর 5। যেহেতু আমরা 10-এর 5 পাচ্ছি, এটাকে আমরা লিখতে পাচ্ছি 0.5, যেহেতু দশমাংশ তাই প্রথম ঘরেই থাকবে। ফেয়ার এনাফ? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু কঠিন কোনো ভগ্নাংশের কথা চিন্তা করি, ফরসে আমরা উদাহরণ যেটা দেখলাম 4/1 এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? সো আমরা জানি ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের হর হবে 10 বা 10 এর গুণিতক, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। কিন্তু 4 কে তো কোনো কিছু দিয়ে গুণ করে 10 বানানো যায় না, কেননা 4 এর গুণিতক 10 নয়। এখন গুণিতক কি বা গুণিতক বিষয়ে যদি বিস্তারিত আপনারা জানতে চান, এই বিষয়ে আমার নেক্সট ভিডিও আসছে। সহজভাবে বলতে গেলে 4 এর নামটাতে তো 10 পাওয়া যায় না, যেমন 2 এর নামটায় 10 পাওয়া যেত। তাই আমি খুঁজবো 4 এর নামটায় কোন সংখ্যাটা পাওয়া যায় যেটা 10 এর নামটাও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে 4 এর নামটা আমরা 100 পেতে পারি, যেটা 10 এর নামটা পাই। 4 25 100, 10 10 100। আচ্ছা, তাহলে 4 এর নামটা যেহেতু 25 গুণ করার ফলে আমরা কি করতে পারি, ভগ্নাংশের উপরে এবং নিচে 25 দিয়ে গুণ করতে পারি। ফলাফল আমার অবশ্যই 100 হবে। তাহলে আমি উপরে নিচে গুণ করলাম 25, তাহলে নিচে আসে হচ্ছে আমার 100 আর উপরে আসে শুধু 25। এই 25 যেহেতু শতাংশের হিসেবে পড়ে, তাই আমি শূন্যর পরে 2.5 দিব। তো এই হিসেবটা একটু জটিল মনে হতে পারে, সহজভাবে আমি বলার চেষ্টা করি। আমরা যদি অল্প কিছু সময়ের জন্য শুধুমাত্র আমাদের নিউমারেটর বা লব 25 নিয়ে চিন্তা করি, এই 25 এ কিন্তু কোনো দশমিক ভিজিবল নেই, মানে দশমিকটা মনে মনে কোথায় আছে, এখানে। ওকে, আমরা যখন 100 দিয়ে ভাগ করছি তখন একের পিঠে প্রতি শূন্যের জন্য দশমিকটা এক ঘর বাইরে যাবে। তো যেহেতু একের পিঠে 2 শূন্য, তাই আমরা কি করব, প্রথমে যা আছে উপরে লব হিসেবে তা লিখব এবং চিন্তা করব যে দশমিক ছিল কোথায়, এখানে ছিল। এখন দশমিকটা 1 শূন্যের জন্য 1 ঘর, 2 শূন্যের জন্য 2 ঘর বাইরে এখানে চলে আসবে। আচ্ছা, এখন একটা সংখ্যা এভাবে লিখলাম, লিখার পরে দশমিক দিলাম। দশমিকের আগে কোনো সংখ্যা নেই, জিনিসটা একটু ক্যাজুয়াল হয়, ফর্মাল হয় না। ফর্মাল হওয়ার জন্য আমরা শুরুতে একটা শূন্য অ্যাড করে দিলাম। তাহলে আমার এই 25/100 এটার ভগ্নাংশের রূপ দাঁড়ায় হচ্ছে 0.25। আচ্ছা, তাহলে যদি এখানে 5 থাকতো তাহলে কি হতো? নিয়ম একই থাকতো। আমরা কি করতাম, প্রথমে উপরে যেটা লব আছে তা লিখতাম। এখানে লব আছে 5, লিখলাম 5 আর দশমিক, এখান থেকে 2 ঘর শূন্যের জন্য 1 ঘর 2 ঘর পাই যাবে। আমি দশমিক এখান থেকে 1 ঘর নিলে 5 শেষ, এরপর আরেক ঘর যাওয়ার জন্য আমি তো কোনো সংখ্যা পাচ্ছি না, যেহেতু সংখ্যা পাচ্ছি না তো এখানে আমি শূন্য অ্যাড করে তার আগে দশমিক দিব। সেক্ষেত্রে আমার 2 ঘরের জন্য দশমিকটা আমি 2 ঘর বাইরে নিয়ে গেলাম এবং তার পূর্বে ভদ্রতা স্বরূপ আমি একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমার যদি সংখ্যা এমন থাকতো, নিচে 25 উপরে 7, তাহলে এটাকে আমরা কি করতাম, প্রথমে 25 কে 100 বানাতাম 4 দিয়ে গুণ করে। তো 25 কে যেহেতু 4 দিয়ে গুণ করেছি, উপরে যে নিউমারেটর বা লব আছে 7, তাকেও আমরা 4 দিয়ে গুণ করতাম, উপরে আসতে হচ্ছে 4 সাথে 28। তারপর আমরা দশমিকের হিসাব করতাম, একের পিঠে কয় শূন্য তার হিসেবে শুরুতেই পুরো 28 লিখতাম, মনে মনে চিন্তা করতাম যে এইখানে দশমিক আছে, এই দশমিকটা 2 শূন্যের জন্য 2 ঘর সামনে যাবে, অর্থাৎ দশমিকটা 2 এর আগে যেয়ে বসবে। 2 এর আগে যেয়ে বসার পরে আমরা ভদ্রতা স্বরূপ এর আগে একটা শূন্য বসিয়ে দেব। উল্টো ভাবে আমরা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে পারি, যেমন আমরা শুরুতে লিখেছিলাম 0.5। এটাকে আমরা কি করব, যখন আমি দশমিক ভগ্নাংশে লিখব তখন আমি কি করব, দশমিকটা বাদ দিয়ে যা আছে তা উপরে লিখলাম। এবার দশমিকের পরে কয় সংখ্যা ছিল, দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আমি পেয়েছি, দশমিকের পরে কয় অঙ্ক ছিল, এরপর দশমিকের পরে কয় অঙ্ক ছিল, দশমিকের পরে যেহেতু আমি একটা অঙ্ক পেয়েছি, তাই নিচে একের পিঠে আমি 1 শূন্য দিব এবং উপরে দশমিক ছাড়া সংখ্যাটি লিখব। তাহলে কি থাকে আমার, উপরে 5 নিচে 10। এখন আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে পাই হচ্ছে উপরে 1 নিচে 2। ওকে, 0.25 এর ক্ষেত্রে বিষয়টা কেমন হবে দেখি। 0.25 ইকুয়াল টু, একই রকম ভাবে উপরে নিউমারেটর আমি 25 ব্যবহার করব আর হর শুরুতেই 1 থাকবে। এখন দেখুন আমার মূল সংখ্যাতে দশমিকের পরে কয়টা অঙ্ক ছিল, 2টা অঙ্ক, তাই একের পিঠে আমি 2টা শূন্য ব্যবহার করব। এরপর কাটাকুটি করব বা ভাগ করব, ভাগ করলে আমি পাই হচ্ছে উপরে 1 নিচে 4। আর একটা ভগ্নাংশের কথা চিন্তা করব, কিছুক্ষণ আগে যেটা নিয়ে কাজ করেছিলাম,
0.28, এটাকে কি করব, একই পদ্ধতিতে নিচে থাকবে 100, উপরে থাকবে 28। এখন আমরা একটু কাটার চেষ্টা করব। এই কাটাকাটিটা আমরা ইসের মাধ্যমে দেখতে পারি। এই কাটাকুটিটা আমরা করতে পারি কিভাবে? 4 দিয়ে 4 সাথে 28, 4 25 100, তাহলে উপরে 7 নিচে 25। এইভাবে আমরা কাটাকুটি করতে পারি। আর যদি সংখ্যাগুলো বড় হয় সেক্ষেত্রে আমরা কাটাকুটির জায়গায় আমাদের যে গতানুগতিক ভাগ সেই ভাগেও আমরা এই হিসেবটা করতে পারি যখন আমার ভগ্নাংশটা অপ্রকৃত হবে। যখন আমার ভগ্নাংশটা অপ্রকৃত হবে, যেমন আমি যদি বলি যে 2.25, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব 100 ভাগ 225। এরপর আমরা কি করব, এই 225 কে 100 দিয়ে, এরপর আমরা কি করব, 225 কে 100 দিয়ে ভাগ করব, ভাগফল দেখি কি আসে। 100 225, প্রথমে 2 বার 200 থাকে 25। তো 25 যেহেতু ক্যালকুলেশন করা যায় না, এই যে হর, এই হরকে আমরা নিচে নিয়ে আসবো 100, আর এই 25 কে আমরা উপরে বসাবো। সো আমার অ্যান্সার আসবে হচ্ছে 2/25 বা এটাকে আমরা যদি কাটাকাটি করে আরেকটু ডিসেন্ট একটা স্ট্রাকচার দিতে চাই তাহলে আমরা লিখতে পারি 2/4 ওকে। সো এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশকেই দশমিকে রূপান্তর করতে পারি এবং প্রায় সকল দশমিক ভগ্নাংশকেই আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যেমন ধরুন, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা অসীম দশমিক বোঝানোর ক্ষেত্রে মোস্ট কমন একটা অঙ্ক দিয়ে হিসাব করতে পারি, সেটা হচ্ছে 10/3। এটার আমি দশমিক রূপ কিভাবে লিখতে পারি? যেহেতু 3-এর তো কোনো গুণিতক আমি পাচ্ছি না বা পাবো না যেটা আসলে 100-রও গুণিতক, অর্থাৎ 10, 100, 1000, 1 লক্ষ হয় না। তো এটাকে আমি স্বাভাবিকভাবেই সাধারণ ভাগ পদ্ধতিতে ভাগ করার একটা অ্যাপ্রোচ নিয়ে দেখি কি হয়। প্রথমে 3 বার 9 থাকে 1, তো যেহেতু 1 ক্যালকুলেশন করা যাচ্ছে না তাই আমি এখানে একটা দশমিক দিয়ে 1-এর পরে একটা শূন্য বসাতে পারি। এটা হচ্ছে ভাগের সাধারণ ভগ্নাংশ থেকে বা ভাগে ভাগ করে দশমিক বের করা যে পদ্ধতি, এই পদ্ধতি আপনারা অবশ্যই জানেন ওই পদ্ধতিতে। এখন আমি আবার 10 পেলাম, আবার 3 বার, আবার 9, আবার থেকে 1, দশমিক যেহেতু বসিয়ে দিয়েছি আবার আমি 10 লিখতে পারি, আবার যাবে 3 বার, আবার হবে 9, আবার থাকবে 1, আবার লিখব 10, আবার থাকবে 10, আবার লিখব 9, বিয়োগ করলে আবার থাকবে 1, আবার দিব দশমিকের জন্য 0, আবার 9, এভাবে চলতে থাকবে আর এভাবে 3 বাড়তে থাকবে। তাহলে আপনাকে বুঝতে পারছেন কিনা এই ভগ্নাংশটার যেই দশমিক ভগ্নাংশ বা দশমিক গ্রুপ, ওই দশমিক গ্রুপে আমরা 3.3333333 এটাই পাই এবং এটা শেষ হয় না। তাই এই ভগ্নাংশকে আমি যদি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে সেটা অসীম হয়, কিন্তু যেহেতু এটা ভগ্নাংশ তাই এটা আবৃত হবে, অর্থাৎ একই জিনিসের বারবার রিপিট হবে। কিন্তু যদি আমরা এমন কোনো ভগ্নাংশ পাই যে ভগ্নাংশ রিপিট হচ্ছে না, আবৃত হচ্ছে না, বরঞ্চ অনাবৃত হচ্ছে, যেমন আমি যদি √2 বা √3 কে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এরকমই একটা সংখ্যা আসবে যে সংখ্যাটা রিপিট হচ্ছে না বিধায় এটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না, তাই সেটা হবে হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেটা হবে অমূলদ সংখ্যা। আশা করি ছোট্ট একটা ভিডিওতে অনেকগুলো বিষয় আমরা মোটামুটি কভার করতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে বা কোনো স্পেসিফিক কোনো একটা জায়গাতে আপনাদের বুঝতে সমস্যা হলে। সো আজকে এই পর্যন্তই। ভগ্নাংশ নিয়ে তৃতীয় ও শেষ পর্ব ভগ্নাংশ পার্ট 3-তে আমরা শিখব শতকরা নিয়ে বিস্তারিত। অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।